নমস্কার, কবির আছে আপনাদের সঙ্গে আলিমুদ্দিন স্ট্রিট থেকে সরাসরি একসময়ের পাওয়ার হাউস। এবং আমার সঙ্গে আছেন সুজন চক্রবর্তী, পশ্চিমবাংলার বাম রাজনীতির অন্যতম পরিচিত মুখ। সুজন, আপনাকে স্বাগত জানি আমাদের ইউটিউব চ্যানেলে। আমরা যখন কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় লোকারণ্য করে ফেলেছেন একটি মিছিলে। আপনারা গতকাল যদিও মিছিল করেছেন, কিন্তু আজকে শ্রমিক ভট্টাচার্য মিছিল করেছেন। বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে মিছিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে প্রবল লোক সমাগম হয়েছে। কিন্তু আমার প্রশ্নটা একেবারে অন্য জায়গায়। আমার প্রশ্নটা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বললেন যে ইন্ডিয়ান ন্যাশনাল ইনক্লুসিভ ডেভেলপমেন্টাল অ্যালায়েন্স অর্থাৎ ইন্ডিয়া জোট আপনারাই বলছি, কারণ আপনারা তো ইন্ডিয়া জোটে আছেন। 2029 সালে আপনারা সরকার দখল করবেন। এখানে একটা খিচুড়ি তৈরি হয়ে যাচ্ছে, একদম বর্ষাকালের খিচুড়ি। কারণ সুজনদা, 9 জুলাই আমরা দেখতে পেলাম আপনাদের দল, জাতীয় কংগ্রেস, সিপিআইএম সহ সমস্ত বামপন্থী দল এবং কংগ্রেসের যে জোট ইন্ডিয়া অ্যালায়েন্স, তারা আপনারা পাটনায় সমাবেশ করলেন এবং সারা দেশে ধর্মঘট করলেন, কম বেশি সাড়া পেলেন। এবং এ রাজ্যে ধর্মঘটকে ভাঙতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে ইন্ডিয়া জোট সরকারে আসবেন। ঘুরিয়ে আপনাদের দিকে জোট বার্তা কী বলবেন? না, আদৌ না, বরং INDIA তার হয়ে মমতা হঠাৎ কথা বলতে শুরু করেছে, মানে স্পষ্ট যে ওর যে হাল ভালো না, এটা উনি বুঝতে পারছেন। আচ্ছা, যদি INDIA এর অংশীদার হতো তাহলে পশ্চিমবাংলাতে INDIA এর উনি অংশীদার হতেন। উনি পশ্চিমবাংলাতে INDIA তে নেই, প্রকাশ্যেই বলেছেন নেই। আমরাও কখনো বলিনি যে উনি INDIA তে আছেন, কোনো কারণ নেই। তাহলে উনি INDIA তে আছে কোথায়? উনি ইন্ডিয়াতে আছেন, বা INDIA যাই বলুন না কেন আছেন সেখানে যেখানে তৃণমূল নেই। যেখানে তৃণমূল নেই সেখানে উনি INDIA, যেখানে তৃণমূল আছে সেখানে উনি তৃণমূল, সেখানে উনি INDIA নয়। ফলে কিসের জোট বার্তা? উনি শিবসেনাকে জোট বার্তা দিচ্ছেন কিনা আমি জানি, অথবা অন্য কাউকে, ডিএমকে অন্য কাউকে দিচ্ছেন কিনা আমি জানি না। কিন্তু পশ্চিমবাংলাতে বিজেপি, তৃণমূল, কংগ্রেস, বাম বা সিপিআইএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি, এর বাইরে আরো অনেক শক্তি আছে, কাউকে ছোট করে দেখানো উচিত নয়। এই চারের মধ্যে পশ্চিমবাংলাতে বিজেপির বিরুদ্ধে তিনজন একসাথে নেই, বরং বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেস এবং বাম। ফলে যে দুটো সর্বভারতীয় দল INDIA জোটের আছে এবং প্রথম থেকে তার কার্যত পারলে প্রায় প্রতিষ্ঠাতা গোছের যদি কেউ মনোভাব নেন, তাই যারা তৈরি করেছেন, সেই দুটো ন্যাশনাল পলিটিক্যাল পার্টি তারা কিন্তু তৃণমূল সঙ্গে আছে তা মনে করে না, এবং তৃণমূলও তা মনে করে না। তারা আলাদা। ডাকা হয়েছিল কেন? তৃণমূল আলাদা ডাকা হয়েছিল। দিল্লি অনেক দূর যেতে হবে, গাড়িতে অনেক জায়গা, কেউ কাউকে ডাকেনি, যে যার মতো টিকিট কেটে উঠে পড়ুক। আচ্ছা, মাঝপথে দিল্লি যাবে। দিল্লিতে আপনি কি প্যাসেঞ্জার এই 10 জন বললে হয়? যাক, কিন্তু তৃণমূল তো হাওড়া থেকে যখন ট্রেনটা ছেড়েছে ওঠেনি। ট্রেনটা আটকাতে চেয়েছে বিজেপি, ট্রেনটাতে উঠে আছে কংগ্রেস এবং সিপিআই এবং অন্যরা। উনি ওঠেননি, উনি উঠেছেন গিয়ে যখন দেখা গেল আরে এ তো বেশ গড়গড়িয়ে চলেছে, দুর্গাপুর ছেড়ে গেল, আসানসোল ছেড়ে গেল, ধানবাদ ছেড়ে যাচ্ছে, তখন কোনো রকমে এদিক ওদিক একটা কেটেই হোক, আর যে কোনো কাটেই হোক, ওটা পাটনায় যায় না, ওটা আবার এদিক দিয়ে বেরিয়ে যায়, ওটা ওখানে চলে যায়। হ্যাঁ, এবারে আবার দিল্লি যাওয়ার সময় ইতিমধ্যে কেউ বলেছে না রে, বিজেপির একটু চান্স আছে বুঝলি, বিজেপি 400 পার হবে না, আউট, অতএব উঠে পড়েছেন মাঝ রাস্তায়, কিন্তু বিজেপির চান্স আছে, বুঝেছিস? যেই বুঝেছে বিজেপির চান্স আছে, তখন ট্রেন ছেড়ে দিয়েছে, কিন্তু কানপুরে নেমে গেছে, আর এগোতে পারলো না। কেউ যদি বাই চান্স বিজেপি এসে যায়, এবং এখনো তো তাই, CBI, ED দিল্লির নির্দেশে এমনভাবেই চলে যাতে মমতার অসুবিধে কিছু না হয়, বরং সুবিধে হয়। 9 তারিখে গোটা দেশের ধর্মঘট, সে ধর্মঘটের বিরুদ্ধে কে? কার বিরুদ্ধে? কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে, অবশ্যই বিজেপির বিরুদ্ধে। আর কে? বিজেপি এবং তৃণমূল, এই দুজনের বিরুদ্ধে।
উনি আইএনডিআই এতে মাঝে মধ্যে আছেন বলে বলেন, যাতে বিজেপির হয়ে প্রকারান্তরে ম্যানেজ করার ব্যবস্থা করা যায়, তাতে লাভ হবে না। শুধু আমার একটা প্রশ্ন করতে ঈষৎ খারাপ লাগছে, কিন্তু সেই প্রশ্ন আমাকে করতে হবে সংখ্যালঘু প্রশ্নে আমি অবশ্যই আসবো। তার আগে আমার একটা নির্দিষ্ট প্রশ্ন, আজকে আমরা ব্রিফ নেওয়ার সময় আমরা জানতে পারছিলাম, আপনিও ইতিমধ্যেই জেনেছেন, প্রেস কনফারেন্স করেছেন, সেখানে আমাদের কলিগরা আপনাকে প্রশ্ন করেছেন যে শিয়ালদা কোর্টে আজকে দেখা গেল যে সিবিআই কার্যত কলকাতা পুলিশকে ক্লিন চিট দিল। সেই জায়গায় দাঁড়িয়ে বারবার করে এর আগে বলা হয়েছে যে সিবিআই এর গাফিলতি, সিবিআই এর আগে বলেছে কলকাতা পুলিশের গাফিলতি। আপনি কার গাফিলতি দেখছেন, নাকি সত্যিই সঞ্জয় রায়? দেখুন, আমি মানুষ কেন বোঝেনি এইভাবে প্রশ্ন করার পক্ষপাতী নই, কিন্তু এটা আমরা তো বুঝতে পারছিলাম, সবাই অনেকেই বুঝতে পারছিলেন। যারা রাত দখলের অভিযানে রাস্তায় নেমেছিলেন, যারা বাংলার বাইরে, গোটা দেশের বাইরে নানানভাবে অভয়াকাণ্ডে যে প্রতিবাদ হচ্ছে সেটা বুঝতে পারছিলেন যে এই প্রতিবাদটা আসলে তৃণমূল যে এত অসভ্যতা করছে যেটাকে আর সহ্য করা যায় না, তার একটা রিফ্লেকশন। এবং এটাও সবাই বুঝতে পারছিলেন যে সেখানে হালে পানি কিন্তু বিজেপি পায়নি। এই সমস্ত কিছুর পরেও যেটা আন্দোলনকারীরা বুঝতে পারছিলেন, আমরা তো বলছিলাম বটেই, আসলে মমতা ব্যানার্জির তৃণমূল ওটা একজনের ঘাড়ে দোষ চাপিয়ে, সঞ্জয় নাকি একটা সিভিক পুলিশ, তার ঘাড়ে দোষ চাপিয়ে বাকি অপরাধীদের খালাস করতে চায়, যে কারণে আরজি করের প্রিন্সিপালকে সরিয়ে দিয়ে আবার একটা প্রাইজ পোস্টিং দিয়েছিলেন। না, মমতা বন্দ্যোপাধ্যায় চান, ঠিক আছে, বিজেপি বা সিবিআই কেন চাইবে? চাইবে তো। এবং আমরা তখন কথাটা বলছিলাম যে এই যে মমতার কিসের সুবিধে হবে, এইটার জন্য অপেক্ষায় আছে বিজেপি। প্রথম সিবিআই যখন রিপোর্ট দেয় তখন থেকেই এটা যদিও বলছে যে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, তারপরেও বলছে কলকাতা পুলিশের যা রিপোর্ট তার সঙ্গে মনোভাবাপন্ন রিপোর্ট করেছে প্রথম দিন থেকে। তার কোনো এভিডেন্স, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স হাতে নেই, অথচ ক্যালকাটা পুলিশের অভিমতের সঙ্গে সহমত হচ্ছে। করতে করতে দেখা গেল একজনই অভিযুক্ত, ক্যালকাটা পুলিশের মধ্যে সঞ্জয় রায়, যেটা পলিটিক্যালি সবাই বুঝেছেন, এবং সেই মতেই ক্যালকাটা পুলিশকে ক্লিন চিট দিয়ে সিবিআই কার্যত আজকে তর্কাতর্কি করলো শিয়ালদা কোর্টে পর্যন্ত। এদিকে দিল্লিওয়ালারা চায় যাই হোক, মমতার সঙ্গে ঝগড়া ভাব চলুক, মেকি লড়াইয়ের মনোভাব চলুক, কিন্তু মমতার বিপদাপন্ন হলে তখন আমরা যেন হাল ধরে পাশে দাঁড়াতে পারি। বিজেপি তার মনোভাবে সিবিআই নির্দিষ্টভাবে এইটাই চেয়েছে, যাতে কলকাতা পুলিশকে ক্লিন চিট দিয়ে আসলে মমতার পাশে দাঁড়ানো, মানে সরিয়ে রাখলাম সিবিআই, সরিয়ে রাখলাম কলকাতা পুলিশ, মানে আমার দুধ, মানে সিপিআই, তৃণমূল আর বিজেপি কোথাও গিয়ে একজোট হয়ে গেল। আমি প্রশাসনিক একজন আরেকজনের, আমি ঠিক একজোট শব্দটা না বলে বলবো কমপ্লিমেন্ট করছে। একজোট হলে তো স্পষ্ট ধরা পড়বে, যাতে স্পষ্ট ধরা না পড়ে আমি তোর বিরুদ্ধে কিন্তু রাত্রে আসিস, আমি তোর বিরুদ্ধে কিন্তু আমার বাড়িতে খেয়ে যাস, তুই আর আমি আছি এক লোকের সামনে ঝগড়াটা করবো, এটা বলে কি বলবো, কমপ্লিমেন্টিং ইচ আদার, সাপ্লিমেন্টারি টু ইচ আদার, competitively supplementary to each other. কম্পিটিটিভলি সাপ্লিমেন্টারি। সৌজনদা বলেন, আমি একজন বিজেপি নেতার ইন্টারভিউ করছিলাম, আমি অবশ্যই সৌজনের খাতিরে, এথিক্সের খাতিরে তার নাম করবো না, আপনারা চাইলে তার ইন্টারভিউ আমার চ্যানেলে দেখতে পারেন। তিনি কিন্তু প্রকাশ্যে, এবং তিনিও অত্যন্ত অ্যাক্টিভ ছিলেন এই আরজি কর অভয়াকাণ্ডের সময়, তিনি প্রথম দিন থেকেই ছিলেন, একথা অস্বীকার করার উপায় নেই, কিন্তু তিনিও কার্যত সিবিআই এর গাফিলতি মেনে নিয়েছিলেন। তাহলে মানুষ যাবে কোথায়? মানুষ কোথায় যাবে? মানুষ যেটা বুঝতে হয়তো পুরোটা ধরতে পারছেন না, বুঝতে পারছেন না, কথাটা বলবো না, বুঝতে পারছেন, ধরতে পারছেন না। মানুষ তো ভেবেছিল যে পশ্চিমবাংলায় বামফ্রন্ট অনেক তো হলো, সত্যি তো 34 বছর তো কম নয়, একটা বদল হোক না, হলে আমাদের দারুণ লাভ, 3টে যুগ ঘরে বসে সব পেয়ে যাবো। বছরে বছরে চাকরির পরীক্ষা, বছরে বছরে চাকরি, একেবারে ডিএ ঠিয়ে সব ফুল জিনিসপত্রের দাম, আর কখনো বারবার কোনো গল্প আসবে না, ইত্যাদি ইত্যাদি করে গ্রামে গ্রামে একেবারে সব মোরাম পাকা দারুণ চকচকে রাস্তা হবে ইত্যাদি।
ব্লকে ব্লকে শিল্প তালুক হবে, এগুলো সব গভর্নমেন্টের ঘোষণা ছিল। সবার বাড়িতে বাড়িতে ঘর ঠর লাইট ফ্যান ইত্যাদি ইত্যাদি, দারুণ ব্যাপার। তো লোকের অপরাধ কি? লোকে ভাবছিলেন, বেশ করেছেন, লোকে মনে করেছেন, বা লোকে মনে করেছেন 34 বছর বামফ্রন্ট অনেকদিন হলো, একটু দেখা দরকার, মনে করেছেন, লোক দেখেছেন। এবং তখন গণতন্ত্রটা এত স্ট্রং ছিল যে সরকার বামফ্রন্টের, কিন্তু মানুষ যে কাউকে ভোট দিতে পেরেছে, মানুষ মনে করেছে তৃণমূলকে ভোট দিয়েছে, অল্প স্বল্প বেশি হলেও ভোট দিয়েছে, তৃণমূল জিতেছে। সেই তৃণমূলের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ চিটচিড়িয়ে উঠেছে, এসে হাজির হলো ভেগ ধরে, আমি আছি, তৃণমূলকে সরাতে হবে, আমি আছি, দিল্লিতে আমার সরকার, মোদিজিকে চেনো, একেবারে তুলে মমতাকে, বলি বাবা, লোকে ভাবলো তো মুশিয়ার, দারুণ ব্যাপার। লোকে বুঝতেই পারলো না যে তৃণমূলের লোকেরা দল ভেঙে বিজেপিতে আছে, আবার বিজেপিতে পর্তায় না পোষালে তৃণমূলে এসে যাবে, আবার তৃণমূলের ঠিকমতো পোস্ট না পেলে বিজেপিতে হাজির হয়ে যাবে। এগুলো মানুষ তখন বুঝতে অসুবিধা হওয়ারই কথা, ডবল ঠকে গেল। পরিত্রাণ চাইতে গিয়ে একবার তো তৃণমূলকে এনে ঠকেছে, পরিত্রাণ চাইতে গিয়ে বিজেপি ভাব করে ডবল ঠকে গেছে। আর আরএসএস দারুণ খুশি যে আমার এক হাতে বিজেপি আর এক হাতে তৃণমূল, বিজেপি আমার ডাইরেক্ট তৈরি, তৃণমূল আমার একটু সাইড লাইনে তৈরি, বন্দোবস্ত করে দুজনে মিলিয়ে পারস্পরিক এমন খেলা খেলছে, মানুষ মরে মরুক, এই রকম একটা জায়গা থেকে দাঁড়িয়েছে। তো যদি ভাবেন তৃণমূলকে হটাতে গেলে বিজেপি মুশকিলে পড়ে যাচ্ছে, বিজেপিকে হটাতে গেলে তৃণমূল মুশকিলে পড়ে যাচ্ছে। আপনাদের পলিটিক্যাল অ্যাডভান্টেজ হচ্ছে, খুব ভালো কথা, কিন্তু আমার প্রশ্নটা একেবারে অন্য জায়গায়। আপনি আমাকে চেনেন জানেন ব্যক্তিগতভাবে যে আমি গ্রাম বাংলা মফস্বল থেকে শুরু করে কলকাতার আনাচে কানাচে ঘুরে সাংবাদিকতা করার চেষ্টা করি। সেই জায়গায় দাঁড়িয়ে আমার কাছে পার্সোনালি একটা জিনিস প্রতিভাত হয়েছে, সংখ্যালঘু মানুষ, যদিও এই ভেদাভেদ আপনারা করতে চান না, কিন্তু এটা ফ্যাক্ট, অন্তত ইলেকটোরাল পলিটিক্সে তো ফ্যাক্ট বটেই, সংখ্যালঘু মানুষ কিন্তু তৃণমূলকে যে খুব চাইছেন আমি বলতে পারছি না, কিন্তু তাদের বক্তব্য খোলাখুলি আমি বলছি যে শুভেন্দু অধিকারী যেভাবে হিন্দুত্বের পালে হাওয়া তুলছেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় অন্য কাকে ভোট দেবো, কীভাবে অ্যাড্রেস করবেন তাকে? দেখুন, মানুষের প্রত্যেকের নিজস্ব একটা বিশ্বাস, মনোভাব, আস্থা, ধারণা থাকতেই পারে, তাতে আপনি দোষ দিয়ে লাভ নেই। আমি তো প্রথমত মানুষকে মানুষ হিসেবে না দেখে তাকে ভোটার হিসেবে দেখতে হবে, যেন আমার কথায় তাকে চলতে হবে, আমি এর বিরুদ্ধে। এবং মানুষ নাগরিক, যে কোনো ব্যাপারে অন্যায় প্রতিবাদ করতে পারবে সেটা না, মানুষ যেন প্রজা, কারোর কথায় চলতে হবে, আমি একদমই তার বিরুদ্ধে, এটা কখনো হয় না। আমরা পঞ্চায়েত তৈরি করেছিলাম, 5 বছর পর পর ভোট হবে, পঞ্চায়েতের প্রধান যদি বেঠিক কাজ করে, পঞ্চায়েতের মেম্বার যদি বেঠিক করে, ইট ইজ ইয়োর রাইট, ইয়োর প্রেরোগেটিভ, হাটিয়ে দাও। তখন বামফ্রন্ট, সিপিএম এর পঞ্চায়েত চলে গেছে, অন্য পঞ্চায়েত এসেছে, কোনোদিনই অভিযোগ আসেন, ভোট করতে দিতেন না। না, সেটা তো যারা বলছে যদি ভোট করতে না দিতাম তাহলে তৃণমূল অত জিতলো কোথা থেকে? বিজেপি বলে তৃণমূল আপনাদের জুতোয় পা গলিয়েছে, বিজেপি বলে তৃণমূল আপনাদের জুতোয় পা গলিয়েছে, সেটা আবার কি জিনিস? আপনারা যেভাবে ভোট করতেন পঞ্চায়েতে 2098, 2099, 1999, 1998, 2001 তৃণমূল বিজেপি একসাথে চলেছে। পশ্চিমবাংলায় বিজেপির প্রথম এমএলএ এমপি তৃণমূলের বদান্যতা, এসব গল্প কথা এখন বলে লাভ কি আছে? একসাথে মন্ত্রিসভা করেছেন, একসাথে যাত্রা করেছেন, এনডিএ জোট করেছেন। ফলে বিজেপি বরং চাইছিল সিপিএমের পরিবর্তে একটা কোনো সরকারের ব্যবস্থা হোক, বিজেপি পারবে না, বিজেপির বকল মানিয়ে তৃণমূল চলুক। এবং তৃণমূলও স্বীকার করেছে নেতারা, বিজেপিও স্বীকার করেছে নেতারা। দেবী দুর্গা বা ওদিকে হচ্ছে নিশ্চিতভাবেই আপনার মালপোয়া প্রসাদের কথা মনে, মালপোয়া প্রসাদ মনে আছে। আরএসএস হচ্ছে দেশপ্রেমিক, প্রকৃত দেশপ্রেমিক। মমতা ব্যানার্জির কথা, বিজেপি ইজ আওয়ার ন্যাচারাল অ্যালি, একদম খবরকে একদম প্রকাশ্যে বলেছিলেন, বিজেপি ইজ আওয়ার ন্যাচারাল অ্যালি। ফলে এই বাস্তবতাগুলোকে আপনি অস্বীকার, কি বলছে তাই দেখে আপনি বিজেপিকে চিনতে যাবেন না, তৃণমূল কি বলছে তাই দেখে আপনি তৃণমূলকে চিনতে পারবেন না। তৃণমূলের লোকেরা বুঝতে পারছে তারা বিপদে পড়ছে তৃণমূলের জন্য,
দলে দলে বিজেপি যাচ্ছে। বিজেপির লোকেরা বুঝতে পারছে তারা বিপদে পড়ছে বিজেপির জন্য, আবার দলে দলে তৃণমূলে আসছে, এবং সব মিলিয়ে একটা ধান্দা কোথায় পোষাবে তার মতন করে রাজনীতি বিজেপি তৃণমূল। বিজেপি বলছে রোহিঙ্গাদের জন্য তৃণমূল পথে নামছে। বিজেপি যদি বলে যে রোহিঙ্গাদের জন্য তৃণমূল পথে নামছে, আমি তৃণমূলের ঘোরতর বিরোধী, কিন্তু আমি ঠিক সেইভাবে কথাটাকে বলবো না। এই কারণে তাহলে তো বিজেপিকে উত্তর দিতে হবে যে মায়ানমার থেকে বিদেশ বর্ডার পেরিয়ে ভারতে ঢুকতে দিল কে? বিজেপি। বর্ডার তো তৃণমূলের না, এই লেকটাউন পুলিশ করে না, বা করে পুলিশ করে না, দিল্লির সরকার বিজেপি। তো তারা আরো গেল কি করে? ফলে রোহিঙ্গাদের জন্য তৃণমূল মিছিল করছে বললে তার আগের কথাটা বলতে হবে, অপরাধী অমিত শাহ রোহিঙ্গাদের ভারতবর্ষে আসতে অ্যালাউ করেছে। দ্বিতীয় কথাটা বলতে হবে, ভারতে আসার পর সেই রোহিঙ্গাদের নিয়ে তৃণমূল মিছিল করছে, তবে গিয়ে কথাটা কমপ্লিট হবে। তাহলে ফলস। আবার সিপিআইএমের বিরুদ্ধে বিজেপির অভিযোগ হচ্ছে এরা পশ্চিমবাংলায় উর্দুকে সরকারি ভাষা করতে চেয়েছিল, এখন আবার নতুন করে সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিমরা সেই নিয়ে মিছিল করেছেন, সেই দাবিতে মিছিল করেছেন। আজকে আপনারা বাংলাভাষীদের জন্য দরদ দেখাচ্ছেন। আমি জানি না ওটা কে বলেছে। সুজন চক্রবর্তী আজ পর্যন্ত কোনোদিন মনে পড়ছে না, এবং কেউ কোথাও দেখাতেও পারবেন না যে উর্দু ভাষাকে সরকারি ভাষা করতে হবে এই বলে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের নাম করেছেন। আমি আমার কথা বলতে পারি, আমার ধারণা ওরাও কেউ করেনি। আমি ওটা ধারণায় বললাম, আমি নিশ্চিত ধারণায় বলতে হবে WBCS পরীক্ষা নিতে, তবু আমি বললাম আমাদের কথাটা হচ্ছে যে যার মাতৃভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ থাকা উচিত। সেটা উর্দু হোক, সাঁওতালি হোক, যাই হোক, যে কোনো ভাষাতেই তার পরীক্ষায় থাকার দেওয়ার সুযোগ থাকা উচিত। আপনি যখন তামিলনাড়ুতে যান তখন তামিল ভাষায় পরীক্ষা দেয় না একেবারেই, কিন্তু যদি কেউ তামিল ভাষায় পরীক্ষা না দেয় তাহলেও তার তামিল কম্পালসারি সাবজেক্ট হিসেবে পরীক্ষা একটা দিতে হবে। তেমনি করে বাংলা ভাষাকেও কম্পালসারি রাখতে হবে। যে সিস্টেম মহারাষ্ট্রের জন্য, যে সিস্টেম চেন্নাইয়ের জন্য, তামিলনাড়ুর জন্য একই ব্যবস্থা রাখতে হবে। কিন্তু তার থেকে ওরা যদি এক্সটেনশনে চলে যান সেটা অবুঝের মতো কথা হবে, সেটা বেঠিক। বরং পশ্চিমবাংলার স্থানীয় প্রশাসনে কাজ করবেন যিনি, আন্তর্জাতিক জাতীয় কাজে যারা যাবেন আলাদা কথা, তাকে সেখানকার ভাষা জানতে হবে। বরং সিস্টেমটা হচ্ছে এই, বামফ্রন্ট আমলেও তাই ছিল, অন্য ভাষাভাষী মানুষ পশ্চিমবাংলায় IAS অথবা IPS হয়ে এসেছেন, তাকে কম্পালসারিলি বাংলা ভাষা শিখতে হতো একদম, এবং তাকে বাংলাতে যাতে সে কাজ করতে পারে তাকে বাংলা উপন্যাস পড়তে হবে। তাকে কাজ চালানোর মতো বাংলা তাকে জানতে হতো। যে কারণে আপনি বহু ওই যে 13টা জেলার DM অবাংলা ভাষী ছিলেন, কিন্তু বাংলা বলতে পারতেন, আমাদের মনে আছে। ভালো, আপনি আমার চেয়ে ভালো জানেন, গত 13 কি 14 জানি না, কিন্তু অবাঙালি DM হতেই পারে ভারতবর্ষ তো। কিন্তু তুমি কাজ যদি বিহারে করো তাহলে বাংলার লোক হলেও তাকে হিন্দিতে কথা বলতে হবে, কারণ গ্রামের লোকটা হিন্দিতে কথা বলবে অথবা বুঝতে পারবে। তেমন করে তুমি তামিলনাড়ুর হওয়ার যেখানকারই হও, তুমি একটু অসুবিধা হবে, ভাঙা বাংলা হবে, পরিষ্কার হবে না, কিন্তু কমিউনিকেশনটা যেন করতে পারে সেইভাবে তাকে বাংলায় কথা বলাটা প্র্যাকটিস করতে হয়েছে। তো বামফ্রন্ট বলে বরাবর ছিল, এসব বিজেপি কিছু জানে না, না জেনে না বুঝে অযথা বেঠিক কথা বলে, কনফিউজ করে। উইদাউট বিইং sympathetic to CPIM, without being critical to BJP, আমার একদম প্রশ্ন হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে হিমন্ত বিশ্ব শর্মা কী পরিস্থিতি চলছে সেই রাজ্যে? আজকেই কোচবিহারের একজন গৃহবধূকে বাংলা ভাষায় কথা বলার জন্য আসাম থেকে পশ্চিমবাংলায় ফিরে আসতে হয়েছে। আমি জানি না এই পরিস্থিতি যদি গোটা দেশে চলতে থাকে, অন্তত বিজেপি শাসিত রাজ্যগুলিতে চলতে থাকে, কী তার পরিণতি অপেক্ষা করে আছে। ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেই কাঠামোর মূলে একদম আঘাত হচ্ছে কিনা। আমার প্রশ্ন হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি এখনও রাজ্যের প্রধান বিরোধী দল, বামেরা কোথায়? বিজেপি কেন প্রধান বিরোধী দল? কারণ বিজেপি মানুষের ভোটে তৃণমূল RSS এর বদান্যতায়, তৃণমূল এবং বিজেপি কম্পিটিটিভ কমপ্লিমেন্টিং অ্যাপ্রোচে বিরোধী দল। কিন্তু বিরোধী দল মানে মানুষের ইস্যুতে লড়াইতে থাকা। আপনি দেখেছেন বিজেপিকে, জিনিসের দাম বাড়ছে, রাস্তাঘাটের হাল বেহাল, বিদ্যুতের দাম
গোটা ভারতবর্ষে বলেছেন গঙ্গামাটি আছে বলে রাস্তার হাল খারাপ। মেয়র বলেছেন গঙ্গামাটি আছে, বিজেপি এই কথাটা বলতে পারলো না যে গঙ্গামাটিটা কার্যত এই তৃণমূল মেয়রের আমলেই এসছে নাকি নাকি তৃণমূল মেয়রের আমলে মাটিগুলোকে পর্যন্ত তলা থেকে বার করে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এ কথাটা কিন্তু বিজেপি বলতে পারলো না। আমার কথাটা হচ্ছে প্রধান বিরোধী দল ইন অ্যাকশন, নো, বিজেপি তা নেই। বিজেপি মানুষের দাবির আন্দোলনে নেই। অভয় আন্দোলনে কোথায় বিজেপি? 8-10টা আন্দোলন আপনি কোথায় বিজেপিকে পাচ্ছেন? খুন হয়ে গেল একের পর এক। বরং তৃণমূলের লোক বিজেপিতে গিয়ে আশ্রয় পাচ্ছে, প্রশ্রয় পাচ্ছে। বিজেপির লোক তৃণমূলে এসে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হচ্ছে। এইটা পশ্চিমবাংলা দেখতে অভ্যস্ত, ফলে মেয়রের কথায় কিছু দাঁড়াচ্ছে না। আপনি যে কথাটা বলছিলেন হেমন্ত বিশ্ব শর্মা, এটা কি শুধু আসামে ঢোক গিলেছেন? আজকে ঢোক গিলে বলেছেন, আপনার জানার জন্য বলে রেখে, আজকে যে আসামের বাংলাভাষীরা জানেন আমি কি বলতে চাইছি। আমি বাংলাভাষীদের বিরুদ্ধে নেই, বাংলায় কথা বললেই তারা বলছেন যে আসামে গতকাল আমাদের পার্টির পক্ষ থেকে বিশাল জনসমাগম হয়েছে। হেমন্ত বিশ্ব শর্মার কথা তারা বুঝতে পারেনি। তারা বাঙালিও আছে, তারা অবাঙালিও আছে, তারা অসমিয়াও আছে। কারণ আমরা মানুষকে ভাষার ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে এই ভাগের পক্ষে নই। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে আছে মিলনের মহান। ইউনিটি ইন ডাইভার্সিটি। ভারতবর্ষের জাতীয় সঙ্গীত বাংলা ভাষা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাংলা ভাষা। 36 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে দুনিয়ায়। পৃথিবীর 4র্থ বৃহত্তম ভাষা গোষ্ঠী। নানান অঙ্কে কেউ 6 বলে, 5 বলে, 7 বলে, আমি যা বুঝি 4র্থ বৃহত্তম 36 কোটি। ভাষার নামে একটা দেশ, একটা ভাষার নামে একটা দেশ। এবং এশিয়ার প্রথম রবীন্দ্রনাথ, এই থেকে শুরু করে 1913 সাল, হ্যাঁ, বিবেকানন্দ, নেতাজি সুভাষ বোস। আপনি শুধুমাত্র রবীন্দ্রনাথের কথা কেনই বলছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমি বলাটা আমি খুব পক্ষপাতী নই, এই বলতে গেলে অনেক নাম বাদ চলে যাবে। আমি তো গর্ববোধ করি। এখন মমতা বন্দ্যোপাধ্যায় কবিতা লিখছেন, বাংলা ভাষায় লিখছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সব ভাষায় লেখেন, বাংলায় লেখেন, হিন্দিতে লেখেন, উর্দুতে লেখেন। কিছুদিন আগে বলেছেন যে আমার হিন্দিটা অত ভালো নয়। উর্দুতে লেখেন, অলচি কিনা সাঁওতালি ভাষায় লেখেন। মানে উনি সব ভাষায় পড়েন। উনি আবার অন্যান্য বিদেশি ভাষাও সব। আপনারা তো 19 তারিখে একটা বই বিক্রির একটা হাটের ব্যাপার। আমি যেটা বলছিলাম আগে, এই কথাটা শুনে নিন। সেটা হচ্ছে যে ভাষা ধর্মের বিচারে মানুষকে ভাগ করে দেওয়াটা অপরাধ, অসভ্যতা, অন্যায়, সংবিধান বিরোধী। শুধু আসাম না, গোটা দেশের সর্বত্র। এবং বিজেপি এই দাপট দেখাতে চায়। এই দাপট কোনোদিন দেখাতে চাইলেও পশ্চিমবাংলার সুযোগ পায়নি যতক্ষণ জ্যোতি বোস বুদ্ধভট্টাচার্য ছিল। সুযোগ পেয়েছে তখন যখন মমতা ব্যানার্জি এসেছে। ফলে মমতা ব্যানার্জিকে সরাতে না পারলে আপনি বিজেপিকে সরাতে পারবেন না। আমি সবাইকে বন্ধু বলে অ্যাড্রেস করব, সে হিন্দু হোক, মুসলমান হোক, যাই হোক না কেন, ভাষা যাই হোক না কেন, এরকম একটা তাদের মধ্যে প্রচার করা হচ্ছে যে তুই মুসলমান, বিজেপি এসে যেতে পারে, চল তৃণমূল থাকলে বিজেপি আসবেই, বা বিজেপি অ্যাডভান্টেজ পাবেই। বিজেপি থাকলে তৃণমূল আসবেই। যতক্ষণ বামেরা ছিল জোকের মুখের নুন, বিজেপি কোনোদিন চান্স পায়নি, বরং সমগ্র মানুষ, গরিব মানুষ, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, শিডিউল কাস্ট হতে পারে, গরিব মানুষ, তার লেখাপড়া, তার অধিকার, তার সমাজ জীবনের মর্যাদা, মেয়েদের মধ্যে নারী শিক্ষার প্রচলনটা যথেষ্ট বেড়েছে। এবং সেটাই মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ভিত্তি। কারণ মহিলাদের শিক্ষাটা সমাজকে শিক্ষিত করে। এখন আপনি দেখবেন বামফ্রন্ট যখন ছিল না, তখন গ্রামে গ্রামে গরিব মানুষ, মুসলিম বলে আমি শুধু বলছি না, মুসলিম, শিডিউল কাস্ট, হোয়াটএভার ইট মে বি, তাদের হাল ছিল বেহাল। তাদেরকে ভরসা করে এক জায়গাতে নিয়ে এসে এগিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে যারা, তারা বামপন্থীরা। ওটাই পথ। বিজেপি সেই গ্রাম আজও মমতাময়। কেননা কাগজ, টিভি, অমুক তমুক এবং RSS, আগে রাম পরে বাম, নানান রকম প্রচার করে কনফিউজ করে দিল, যাতে আসলে রামের দিকে কনভার্ট করিয়ে তৃণমূলকে অ্যাডভান্টেজ করানো যায়। মানুষ কখনো কখনো ভ্রান্তিতে পড়ে।
কিন্তু সেই ভ্রান্তি মানুষ কাটিয়ে ওঠে, ইতিহাসটা কিন্তু মানুষই রচনা করে। আপনার সঙ্গে যদি কথা বলতে হয় অন্তত 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগার কথা। এনবিএ বই হাট বলছিলেন, আমি এনবিএতে আসবো, অবশ্যই আসবো সেই প্রশ্ন, আমি একটা এপিসোড করবো, কিন্তু আমি আলাদা করে একটা প্রশ্ন আপনাকে আমাকে করতেই হবে, কোথায় ল্যাক হচ্ছে? মানে প্রশ্নটা আমি দুটো প্রশ্নকে জুড়ে দিচ্ছি। 2014 থেকে আমি যদি ধরে নিন ইলেকটোরাল পলিটিক্সের বামেদের ক্ষয় শুরু, মানে শূন্যের শুরু, সেখানে আপনি 2014 সালে 2 পেয়েছি, 2014 সালে 0 না 2 আসন পেয়েছিলেন, 2019-এ 0, 2021-এ 0, 2024-এ 0। 2019-এ যার জামানত জব্দ হয়নি সব থেকে বেশি ভোট পেয়েছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আপনার প্রাক্তন নির্বাচনী এলাকা যাদবপুর। 2024-এ মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, একটিতে 20%-এর কাছাকাছি ভোট, একটিতে 35%-এর কাছাকাছি ভোট। কিন্তু এত যে নতুন মুখ উঠে আসছে মানুষের কাছে, আমি সেদিনই দেখছিলাম আপনাদের পার্টির আন্ডারস্ট্যান্ডিংয়ে কোথাও পরিবর্তন হচ্ছে কিনা আমি জানি না, যে মুখ লাগে, মুখই সব নয় কিন্তু মুখ লাগে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার প্রশ্ন হচ্ছে, সেই কি মোহাম্মদ সেলিম, সেই কি সুজন চক্রবর্তী, সেই কি আদালতে গেলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, নাকি নতুন মুখদের আর কোনো গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে না? দেখুন, এই মুখোশ এই তর্কের কোনো মানে হয় না। না, আমার যাদের মুখ অনেক এদিক ওদিক থাকে তারা মুখোশ টুকোশ ব্যবহার করতে চায়। আমাদের কোনো মুখের আলাদা করে বেশি দরকার হয় না, কিন্তু মানুষ মুখ খোঁজে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং মানুষ অভিজ্ঞ লোককে খোঁজে, মানুষ কম বয়সীদের খোঁজে। কিন্তু এই অভিজ্ঞ কম বয়সী সমস্তগুলো এক সূত্রে বেঁধে রাখতে পারে যে আইডিওলজি, সেই আইডিওলজিটাকে বাদ দিয়ে মুখোশ এসব গল্পের কোনো মানে হয় না। নতুন মুখ কারা? সৃজন রাজ্য সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছে, আপনার স্নেহের ছেলে, আপনার এলাকার ছেলে, আপনার পরে আমার স্নেহের ছেলে তো আপনিও। না ঠিক আছে, আমার স্নেহের ছেলে কে না? সৃজন, আপনি যাদের ছেলেন, কলতান, শতরূপ, ধ্রুবজ্যোতি, দীপশিতা, মীনাক্ষী, আমি এই নাম বলে প্রতিকূল, আমি এই নাম বলে আটকে থাকি, দেবাঞ্জন, প্রণয়, আমাদের এই নতুন যুব প্রেসিডেন্ট হয়েছে, অত্যন্ত ভালো ছেলে, অয়নাংশু বর্ধমানের, চেনেন আপনি। এর অনেক আছে, কিন্তু আমি সেইখানে নাম বলে ভালো লাগছে। সৃজনকে হোয়াটসঅ্যাপ করেছিলেন অভিনন্দন জানিয়ে আপনার চেয়ারে বসে গিয়ে? না না, আমার চেয়ার বলে কোনো কথা নেই। এসএফআই সর্বভারতীয় সম্পাদক আমি এক সময় ছিলাম, এটা ঠিক। আমার পরে আরও অনেকে হয়েছে। সৃজন এখন সেই দায়িত্ব পেয়েছে, এটা কোনো ক্ষমতা না, আমরা রাজনীতিকে দায়িত্ব বলে মনে করি। ও কতটা কঠিনভাবে পরিশ্রম করে নিজেকে গড়ে তুলবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলবে, সেটাই ওর কাছে। বন্ধের দিন দেখা গেল একদম পথে নেমে পুলিশের সঙ্গে সরাসরি কনফ্রন্টেশন। আমরা সুজন চক্রবর্তীকে যে ভূমিকায় দেখতে পেয়েছি সারদা আন্দোলনের সময়, চিটফান্ড আন্দোলনের সময়, পরপর একের পর এক আন্দোলনে আমরা দেখতে পেয়েছি, সৃজনকে সেই জায়গায় দেখতে পেলাম। কিন্তু মানুষের কাছে কি সেই মোহাম্মদ সেলিম, সেই সুজন চক্রবর্তী, সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্য, নাকি নতুন মুখদের গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে? আমি বলছি তো, আমাদের অন্তত যাদের মুখের অনেক এদিক ওদিক থাকে, তারা, আপনি তৃণমূলে কেউ নাম বলতে পারবে মুখ হিসেবে? অন্য কেউ মার খেয়ে পড়ে যাবে। রাজন্না হালদার এখন মার খেয়ে পড়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, মুখ যদি বলে মমতা ব্যানার্জি ছাড়া অন্য কোনো নাম বলে, হয়ে গেল আউট। হ্যাঁ, ওই ভাইপো মাঝে মধ্যে চান্স আসছিল, ভোট হতো, এখন তো আর না। এইটার নামে ভোট হতো তার কথা না, অর্গানাইজেশন এবং মুভমেন্ট এবং কমিটমেন্ট টুয়ার্ডস পিপল, তার ভিত্তিতে ভোট হতো। ওসব বলা হয় কলাগাছি দাঁড় করিয়ে দিলে তমুক ইত্যাদি, আমি ঠিক ওইভাবে দেখার পক্ষপাতী না। ওটাতে মানুষকে ছোট করা হয়, ওভাবে দেখবেন না। আমার রাজনীতি, আমার আদর্শ, আমার কমিটমেন্ট, আমার অর্গানাইজেশন, আমার মুভমেন্ট, পিপলের প্রতি আমার দায়, এই সবটার মধ্য দিয়ে মানুষের ভরসা অর্জন করতে হয়। সেই ভরসা অর্জন করে আমরা চলতে পারি, চলতে পেরেছি, বহু বছর চলেছে। একটা টোল খেয়েছে, নানান কারণে নানানভাবে সে টোলটা খাওয়ানো হয়েছে এবং খেয়েছে, আমি দুটোই ধরে নিচ্ছি। কিন্তু যারা তারা পরে বুঝতে পারছেন, তারা পস্তাচ্ছেন। মুখ্যমন্ত্রী মাঝে মধ্যে বলেন, আজকে বোধহয় বলেছেন মহাশূন্য। হ্যাঁ, এ তো বলেনি, আমি সেই মহাশূন্য হলে মুখ্যমন্ত্রী মহানন্দ হয়, কিন্তু মানুষ মহাবিপদে পড়ে। পশ্চিমবাংলা দেখলেই আপনি বুঝতে পারছেন। আচ্ছা, ময়ের অ্যালিটেরিশন হয়ে গেল। আমি এবার একদম পরের প্রশ্নে আসবো, শেষ করবো, শেষের দিকে আসছি। সুজনদা, একটা প্রশ্ন, মীনাক্ষী মুখোপাধ্যায় একটি কথা বিতর্কিত শব্দ ব্যবহার করেছেন বলে, যদিও কুণাল ঘোষের নাম করেননি, কিন্তু কেন জানি না ভদ্রলোক নিজের গায়ে মেখে নিয়েছেন, সেটা অন্য প্রশ্ন, গবেষণার বিষয় হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, তারপরে সেই একই শব্দবন্ধ ব্যবহার করে দেখতে পেলাম একজন মলেস্টারকে কলকাতার রাস্তায়। এসএফআই আপনার প্রাণপ্রিয় সংগঠন, আপনি দীর্ঘদিন এসএফআইয়ের দায়িত্বে ছিলেন, দায়িত্ব একদম হাতে করে এসএফআইকে গড়ে তোলার কারিগর একজন অন্যতম আপনি। সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেল এসএফআই কলকাতার রাস্তায় সেই অধ্যাপককে প্র্যাকটিক্যালি ধরে নিয়ে পুলিশের কাছে গেল। দুটো প্রশ্ন,
তারপরের দিন সেই অধ্যাপককে দেখা গেল বাড়ি গিয়ে মদ কিনতে, এবং একটা লড়াইয়ের মেজাজ তৈরি হয়ে যাচ্ছে। মানে কোথাও কি বামেরা একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আবার? আমি কিন্তু ওই কি মদ কিনতে গেছে কিনা দেখিনি। আচ্ছা, নাগের বাজারে একটি বারে তিনি মদ কিনতে গিয়ে তিনি স্পটেড হয়েছেন। এটা তিনি মদ বা সিগারেট, তিনি মুড়ি চাল কিনুন না কেন, তার ব্যাপার, কিন্তু রিল্যাক্স ছিলেন, এটা বোঝা গেল। কিন্তু না, রিল্যাক্স ছিলেন মানে পুলিশের যাকে ধরা উচিত, হ্যাঁ, তাকে এসএফআই ধরলো, এসএফআই তাকে ধরলো, পুলিশ তাকে ছেড়ে দিল। হ্যাঁ, তাহলে আসলে তিনি যে অপরাধগুলো করছিলেন ওটা যে অশালীনতা, অশ্লীলতা, চলে না, অসভ্যতা, নোংরামি, আর কি কি বলে আমি জানি না, এটা তৃণমূল নেতারা মানে না। তারা মনে করে আমাদের হয়ে কথা বলছে। আচ্ছা, অতএব পুলিশ, তুমি অপরাধ করলেও বর্ণনা বলে এসএফআইয়ের মেয়েটিকে বিপদে ফেলো। পুলিশ, তুমি মনোজিতদের বিরুদ্ধে বারে বারে অভিযোগ থাকবে, কিন্তু ওদের প্রশ্রয় দিয়ে যাও, যখন অনন্য উপায় হবে ধরতে হবে, কিছু করার নেই। পুলিশ, তুমি ওই অপরাধীকে, আমি নাম জানি না, নাম জানতেও আমি চাই না, ওই অপরাধীকে এসএফআই ধরে দিয়েছে। না, মানুষের জানা দরকার, সেই অপরাধীর নাম হচ্ছে রাজদীপ মাইতি। আমার আদৌ আগ্রহ নেই। সিটি কলেজ অফ কমার্সের এদেরকে নোংরা বলুন, অঙ্কের অধ্যাপক, এদের পরিবার, এদের ছাত্ররা, এদের বন্ধুরা, তারা কিভাবে দেখেন আমি জানি না। ঘৃণা হওয়া উচিত, ঘৃণা হওয়া উচিত। যাই হোক, তো সেটা নেতারা কেউ বলে দিয়েছে যে বাবা পুলিশ, তোমার পোস্টিং ঠিক থাকবে, তুমি ওকে ছেড়ে দাও, আর যদি তুমি না ছেড়ে দাও আমার ক্ষমতা তোমায় ট্রান্সফার করে দেবো। অসভ্যতা চলছে রাজ্যে, প্রশাসনে অসভ্যতা চলছে, মানুষ রুখবেই, কেউ ঠেকাতে পারবে না। আমার আর একেবারে দুটো থেকে তিনটে প্রশ্ন। 2026-এর নির্বাচন প্রায় সামনে আসতে চললো, এখন হিন্দু মুসলিম থেকে আরেকটা বাইনারি তৈরি হচ্ছে, বাঙালি ও বাঙালি। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের মূল এজেন্ডা কি? হিন্দু মুসলিম, বাঙালি অবাঙালি, এই বাঙালি অবাঙালিটাকে এমনভাবে তুলে দেওয়া হয়েছে যাতে একটা এমনি বল দিলে তো মেরে বাউন্ডারি করে দেবে, ফুল টস বল হয়ে গেছে, বোঝেনি হয়তো, ওভার বাউন্ডারি হয়ে যাচ্ছে। বিজেপি তৃণমূলকে বাউন্ডারি পর্যন্ত অ্যালাউ করতে চায়, ওভার বাউন্ডারি আবার একটু বেশি বিপদে পড়ে যায়। তো এখন একটু হেমন্ত বিশ্ব শর্মার কথার সুর বদল হচ্ছে, বা বিজেপি এদিক ওদিক করছে। হিন্দু মুসলিম অথবা বাঙালি অবাঙালি, বিজেপির আরএসএসের রাজনীতি হচ্ছে বিভাজন করা। মানুষ 10-এর লাঠি 1-এর বোঝা, ঐক্যবদ্ধ হলে মানুষ শক্তিশালী। তাহলে যারা লুটে খাওয়া পার্টি এরা বিপদে পড়বে। তাহলে মানুষকে নানানভাবে ভাগ করো, গ্রাম, পাড়া, প্রাদেশিকতা, ধর্ম, বর্ণ, লিঙ্গ, নানানভাবে ভাগ করো। মানুষ যত ক্ষুদ্র হবে, যত মানুষকে ছোট ছোট ভাগে ভাগ করা যাবে, তত ওদের লাভ খুব বেশি। ফলে বিভাজন, ওটা ধর্মে করবে, না ভাষায় করবে, ওটা যখন যেটা যেমন মনে করবে করবে। আমরা বলবো মানুষ ঐক্যবদ্ধ, আমরা বলবো মানুষ তার একটা স্পিরিট, আমরা বলবো মানুষ তার একটা আকাঙ্ক্ষা, জীবনের, ভবিষ্যতের, সমাজের, মানুষ তার একটা দায়, পরের প্রজন্মের, জিনিসের দাম, শিক্ষা 12টা বেজে গেল, কাজ সর্বনাশ হয়ে গেল, বাংলায় থাকা যাবে না, বাবা মা স্ত্রী পুত্র সব ছেড়ে ভিন রাজ্যে চলে যেতে হবে, আইন শৃঙ্খলা, অপরাধীরা নাচবে, অপরাধীরা তাদেরকে মাথায় তুলে প্রশাসন চলবে, এবং দুর্নীতিগ্রস্ত দুষ্কৃতীরা তারা মাথা উঁচু করে টক টক করে চলবে, আর ভদ্রলোক, সাধারণ মানুষ, গরিব মানুষ মাথা নিচু করে চোরের মতন চলবে। এই জিনিস হবে না, এই জিনিস হতে পারে না। এইটা হচ্ছে আমাদের কাছে একদম নির্দিষ্টভাবে, নিশ্চিতভাবে আমাদের কথা। মানুষের অধিকার চাই, মানুষ কারোর প্রজা না, মানুষ কারোর প্রজা থাকবে না। ওই যারা মনে করছে মুসলিমদের আমি এইভাবে নিয়ে যাব, বিজেপির জুজু দেখাবো, পারবে না। যারা মনে করছেন আচ্ছা ওইভাবে আমি একটু হিন্দু খেপিয়ে দেবো, বেশি দিন পারবে না, পারা সম্ভব না। মানুষ শেষ বিচারে, মানুষ কিন্তু মান, হুঁশ, মর্যাদা নিয়ে ভবিষ্যতের প্রজন্ম তার দিকে তাকিয়ে চলতে চায়। কত আগে, 100 বর্ষ হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। এই মনোভাবেই আমাদের চলতে হবে, কোনো বিকল্প নেই।
সুজনদা, একেবারে শেষ প্রশ্ন, আপনি একদম এন্ডিং নোট নিয়ে চলে এসেছেন। আমার একেবারে শেষ প্রশ্ন, একটা প্রশ্ন আমাকে করতেই হচ্ছে। আপনি যে কাজ নিয়ে ভীষণ ব্যস্ত, সেটা হচ্ছে এনবিএর যে বইয়ের হাট হচ্ছে, এই বিষয়টা দর্শকদের জন্য একটুখানি বলুন। ন্যাশনাল বুক এজেন্সি, এটা তো 86 বছর, একটা বইয়ের প্রকাশনা সংস্থা। মুজাফফর আহমেদ, ভবানী সেন তৎকালীন কমিউনিস্ট পার্টির নেতা, হীরেন মুখার্জি, সোমনাথ লাহিড়ী, রেবতী বর্মন, এই সব মিলিয়ে তৈরি করেছিলেন। এটা ছিল জেম সমাজ একদম, এবং দি অনলি অর্গানাইজেশন যে বিদেশ থেকে ইম্পোর্ট করতে পারতো, যে গোটা ভারতবর্ষে বিশেষ করে বামপন্থা সেই বইকে প্রকাশ করতে পারো এজেন্সি, এবং এজেন্সির মতন বিক্রি করতে পারতো। এটা তার 86 বছর। আরও এখনকার সময়ের মতন অনেক নতুন বই আমাদের করতে হবে, সেটা এখনকার সময় খুব কঠিন। ফাইন্যান্সিয়াল, দিস দ্যাট এটসেট্রা এটসেট্রা, মানুষের নেচার, তার মধ্যে অনেক পরিবর্তন ঘটেছে। আমরা সেই নতুন বইগুলো তৈরি করব, এবং সেই নতুন বইগুলো তৈরি করতে গিয়ে আমরা দেখলাম যে টাকা নেই আমায় চাঁদা দাও, এটা বলার চাইতে আমাদের পক্ষে আমাদের যে পুরনো দুষ্প্রাপ্য দারুণ দারুণ বই আছে, কোনোটা 50টা, কোনোটা 200টা, কোনোটা 500টা, কোনোটা 100টা, আমরা সেই বইগুলো নতুন কলেবরে আবার বানাবো। এই স্টকটা আমরা 50% রেটে, যেটা বেস্ট প্রাইস বলে ধরে নেওয়া হবে, এটি দিস ইজ দি বেস্ট প্রাইস, ওটা দামের উপর নির্ভর করে, নয়তো তার ক্রেডিবিলিটির উপর নির্ভর করে বইটার। এইটা আমরা আগামী 22 থেকে 4 আগস্ট, 22শে জুলাই থেকে 4 আগস্ট, মুজাফফর আহমেদের জন্মদিন 5ই আগস্ট, তাকে স্মরণে রেখে আমাদের 4টে এনবিএর নিজস্ব সেন্টার আছে। কলকাতাতে 12 নম্বর বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলেজ স্কোয়ারে 2 নম্বর সূর্য সেন স্ট্রিট, সল্ট লেকে হেলথ ইউনিভার্সিটির পাশে, আর আমাদের আছে দুর্গাপুরে। এই 4টে মূল সেন্টার। আমরা এই পুরনো স্টকগুলোকে লিস্ট করছি। আমরা আপনাদের মারফত মানুষকে জানাতে চাই যে কোনো মানুষ যারা পুরনো বই সংগ্রহ করেন, দুষ্প্রাপ্য বই সংগ্রহ করেন, মানে তার মধ্যে ওগুলো আমরা রেখে দিয়েছি, ওগুলো আমরা ওইভাবেই করবো। সেই রাদুগা প্রকাশনের বই মস্কোর, ওগুলো পাওয়া যায়, সেগুলো কিছু কিছু আছে, সব পাবেন না। আবার আপনি জ্যোতি বসুর রচনাবলীও পাবেন। আবার আপনি কমিউনিস্ট পার্টি, তার গড়ে ওঠা আমাদের এখানে সাংবাদিকতা, একদম পার্টি বই না, আপেক্ষিকতার তত্ত্ব, বিজ্ঞান নির্ভর, এই সব নানান ধরনের, আমি সে বইয়ের তালিকা দিচ্ছি না আপনাকে। এইগুলো 50% মানে বেস্ট প্রাইস, 50% আমরা ছাড় দেব। সেইটা আমরা সমস্ত মানুষের কাছে আবেদন করবো, যদি আসেন আপনার ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। আপনি বই সংগ্রহ করুন নিজের জন্য, কাউকে দেবার জন্য, এবং তারপর এখানে কিছু পড়ে থাকলে সেগুলো 2-1 দিন আমরা জেলায় ঠেলায় পাঠাবো। এবং আসলে আমরা নতুন বইয়ের পরিকল্পনা করছি। এগুলো ক্লিয়ার না হলে নতুন বই করতে আমাদের একটু অসুবিধা হবে। আমাদের সঙ্গতির অভাব আছে, কিন্তু আমাদের ইচ্ছা শক্তির কোনো অভাব নেই। আসলে মানুষ যেন ঠিক মতো করে এটাতে আসেন, আমার সবার কাছে আবেদন থাকবে। আসুন না, এই পক্ককেশের যুবক সুজন চক্রবর্তী আপনি দেখছিলেন, আপনারা দেখছিলেন, গলা প্রায় চোখ করে গিয়েছিল। আমি দেখছিলাম যে 2 ঘন্টা 3 ঘন্টা সারাদিন মিটিং করার পর অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, কথা বলে চলেছেন। আমি তো কোনো ক্রমে প্রায় ধরে নিয়ে এলাম মিটিং করছিলেন। বই বিক্রির কথা বলছেন, পুরনো বই, দুষ্প্রাপ্য বই, আমরা যেসব বই পড়ে মনির পাহাড়, উষ্টেশের উপকথা ইত্যাদি, এবং সুধীন্দ্রনাথ রাহার একাধিক অনুবাদের বই এবং অন্যান্য আরও আনুষঙ্গিক বই আমরা পড়ে বড় হয়েছি। আপনারাও আসুন না, আগামী প্রজন্মের জন্য এই বইগুলো যদি একটু পড়তে পারেন, এবং এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাওয়ার অঙ্গীকার করলেন সুজন চক্রবর্তী। কতটা পারবেন জানি না। মহাশূন্যে সুজন চক্রবর্তীরা, মমতা বন্দ্যোপাধ্যায় মহানন্দে, আপনি মহাবিপদে কিনা আপনি বিচার করুন, এবং এই ধরনের আরও এক্সক্লুসিভ কন্টেন্টসের জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেল।